আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লাভের পর যে ভাষায় ভারতের সঙ্গে কথা বলেছেন এবং ভারত সম্পর্কে তিনি যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন, এটি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিশাল একটা সাড়া জাগিয়েছিল। যেভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিজিবিকে নির্দেশ দিয়েছিলেন যে এখন থেকে আর পিঠ দেখানো চলবে না। যদি সরল বাংলা এটার অনুবাদ করেন, ভারতের পক্ষ থেকে যদি একটা গুলি চালানো হয়, সঙ্গে সঙ্গে আরেকটি পাল্টা গুলি নিয়ে চালানো হতে হবে। যদি ভারত একটি লাশ ফেলানোর চেষ্টা করে সীমান্তে, বাংলাদেশের বিজিবি যারা আছেন তাদেরকে দুটো লাশ ফেলতে হবে। এবং এটাই জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা। এবং এটি নিয়ে মোটামুটি 2 সপ্তাহ যাবৎ বাংলাদেশে ইউনূস বন্দনা চলছিল এবং সবাই খুব খুশি হয়েছিলেন। এবং পরবর্তীতে শেখ হাসিনাকে ফেরত আনা, তার বিচার এবং এ সকল বিষয় নিয়ে তিনি খুব স্পষ্ট ভাষায় যেভাবে ভারতকে বলেছিলেন যে যদি শেখ হাসিনা ওখানে বসে তার তৎপরতা চালান, তাহলে এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, এটি বন্ধুত্বমূলক হবে না। এবং শেখ হাসিনাকে নিয়ে ভারত যদি বাড়াবাড়ি করে, সেটি ভারতের হবে অবন্ধুসুলভ আচরণ। তিনি একথাও বলেছিলেন যে বাংলাদেশ এবং ভারত আগামীতে যে সম্পর্কটি, সেই সম্পর্কটি হবে চোখে চোখ রেখে কথা বলা, সমতার ভিত্তিতে। এবং তার এই বক্তব্য রীতিমতো বাঙালি জাতীয়তাবাদ বলেন আর বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন, সারা দেশে তুমুল আলোড়ন তুলেছিল এবং সবাই বলেছিলেন যে না, এবার আমরা একজন সত্যিকার নেতা পেয়েছি। এমনকি তাকে সবাই জিয়াউর রহমানের চাইতেও শক্তিশালী, সুদূর প্রসারী এবং সাহসী মানুষ হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেল যে হঠাৎ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেন, তারপরে কেমন করে যেন আমরা দেখলাম যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন যেটি হওয়ার কথা সামনে, তো সেই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন এবং সেখানে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে তিনি বৈঠক করতে আগ্রহী। তো যেখানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে রয়েছেন, আর ভারতের সঙ্গে আমাদের যে এখন ট্রেড অ্যান্ড কমার্স রয়েছে, সেখানে পুরোটাই বাংলাদেশের পক্ষে। এবং ডক্টর ইউনূস যদি এখন চোখ উল্টান, ভারতের অনেকেই দেউলিয়া হয়ে পড়বে। আদানি ফাদানি যারাই বলেন না কেন, আম্বানি ঠাম্বানি যারা আছেন, অনেকেই দেউলিয়া হয়ে যাবেন। এবং ভারতের সঙ্গে যে সকল চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে সকল অর্থনৈতিক লেনদেন রয়েছে, সব কিছুতেই বাংলাদেশ ইচ্ছা করলে আন্তর্জাতিক আইন মেনে ঠিক এগুলো যদি কেবলমাত্র পুনর্বিবেচনা করার জন্য সে 3-4 মাস সময় নেয়, ভারতে কান্নার রোল পড়ে যাবে। তো সেই জিনিসটি কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে গতি, সেই গতিটা পরিবর্তন করে প্রো ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট ধারণ করার জন্য তিনি ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, প্রতিবেশী সুলভ সহযোগিতার জন্য তিনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন এবং মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করার জন্য নিবেদন করছেন। এবং এটি অত্যন্ত যাকে বলা হয় অকূটনৈতিকভাবে, অসৌজন্যমূলকভাবে এটি এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করা হয়েছে। তো এর ফলে কী হলো যে ডক্টর ইউনূসকে নিয়ে যে জনসমর্থন, এবং এখানে একটা ব্যাপার খুবই স্পষ্ট যে সাংগঠনিকভাবে ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই, আর সাংবিধানিকভাবে তার কোনোই বৈধতা নেই, কোনো সংবিধান নেই। তিনি এখন আছেন জনতার ম্যান্ডেটে, জনরায়ের ফলে। জনগণের আশা এবং আকাঙ্ক্ষাই হলো রাষ্ট্র। তো সেই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক রূপে তিনি যেখানে আছেন, সেখানে ভারতের কৃপা বা করুণা তার একটু দরকার নেই। তার সঙ্গে যদি জনগণ থাকে, জনসমর্থন থাকে, তাহলে এটাই তাকে টিকিয়ে রাখবে। এবং আগামী দিনে তার ক্ষমতা হস্তান্তর, রাজনৈতিক দলের ক্ষমতায় আসা, এই পুরো জিনিসটাই নির্ভর করবে তার প্রতি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার উপর।
তিনি যদি জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারেন, জনপ্রিয়তাটা ঠিক রাখতে পারেন, ফলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন তার সঙ্গে বিমাতা সুলভ আচরণ করার সাহস কেউ পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।